গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে এই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে যে কৃষিকাজ রয়েছে তার থেকে পাট চাষ সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি, তাই তো? আচ্ছা, তোমরা বাড়িতে কে কেমন পড়াশোনা করছো একটু প্রশ্ন উত্তর তাহলে আমি ধরি তোমাদের। আচ্ছা, বলো, পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে পাট চাষটা খুব ভালো হয়? ভেরি গুড, সমতল অঞ্চলে, তাই তো? দেখো, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল আর পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিয়ে কিন্তু সমগ্র অঞ্চলেই পাট চাষটা খুব ভালো হয়। আচ্ছা, এবারে আমাকে বলো, ভারতবর্ষের মধ্যে এই যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, এই রাজ্য পাট চাষে কততম স্থান অধিকার করেছে? ভেরি গুড, প্রথম, তাই তো? দেখো, সমগ্র ভারতের নিরিখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি পাট চাষ হয়। আচ্ছা, এবারে আমাকে বলো, এই যে পাট চাষ, এই পাট গবেষণাগার কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? ভেরি গুড, আমাদের পশ্চিমবঙ্গেরই ব্যারাকপুরে, তাই তো? আচ্ছা, তোমরা তাহলে মোটামুটি পড়াশোনা ভালোই করেছো। আচ্ছা স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা এই যে কৃষিজ ফসলের মধ্যে চা, সেই চা সম্পর্কে বিস্তারিত জানবো। তোমরা নিশ্চয়ই বাড়িতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই চা বিস্কুট খাও, তাই তো? হ্যাঁ, এই চা কোথায় তৈরি হয় ভালো আমাদের পশ্চিমবঙ্গে, এবং চায়ের উপকার কি, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আজকে জানবো। তাহলে চলো স্টুডেন্ট, আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো স্টুডেন্ট, তোমরা কিন্তু তোমাদের বাড়িতে কোনো অতিথি বা বন্ধু বান্ধব আসলে তোমরা তাকে কিভাবে অভ্যর্থনা জানাও, বলো? প্রথমে আমরা ব্রেকফাস্টে বা টিফিন হিসাবে কি দেই তাকে? চা দেই না? হ্যাঁ, এই চা কিন্তু মানুষের শরীরের ক্লান্তি এবং যে দুর্বলতা, এটাকে কিন্তু অনেকটা কাটাতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, চা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থ উপার্জনকারী একটা বাণিজ্যিক ফসল। তোমরাই আমাকে বলো যে চাকে আমি কেন বাণিজ্যিক ফসল বললাম। আমি কিন্তু কৃষিক্ষেত্র পড়ানোর সময় তোমাদের এটা আলোচনা করেছিলাম। বলো কেউ। ভেরি গুড, চা বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন হয়, তাই তো? তাই একে অর্থ উপার্জনকারী বা বাণিজ্যিক ফসল বলা হয়। দেখো স্টুডেন্ট, এই যে চা, এই চা উৎপাদনে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সমগ্র ভারতের নিরিখে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে চা উৎপাদনে। আর আমরা কিন্তু সকলেই প্রায় জানি, দার্জিলিং এর চা কিন্তু পৃথিবী বিখ্যাত এবং খুবই সুগন্ধ, তাই তো? আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে চা উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি? দ্বিতীয়ত আমাদের পশ্চিমবঙ্গ, তাহলে প্রথম রাজ্য কোনটি? ভেরি গুড, অসম রাজ্য, তাই তো? আচ্ছা, অসম কিন্তু চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, দেখো, চা হলো কিন্তু 9 মিটার মতো লম্বা হয় চা গাছ, এবং চিরহরিৎ শ্রেণীর উদ্ভিদ। আর দেখবে তোমরা, এই চা গাছটা দেখতে কিন্তু অনেকটা ঝোপঝাড়ের মতো হয়, তাই না? বেশি কিন্তু উঁচু হয় না, নিচু গাছ। আচ্ছা, এই চা বিশ্বের প্রাচীনতম ও সর্বপ্রধান পানীয় ফসল। চা কিন্তু আমরা পানীয় হিসেবে ব্যবহার করি, তাই না? আচ্ছা, এখন এখন দেখো, এই যে চা, এই চায়ের কিছু গুরুত্ব এবং ব্যবহার রয়েছে, সেই সম্পর্কে আমরা জানবো। স্টুডেন্ট, এবারে আমরা পড়বো চায়ের গুরুত্ব ও ব্যবহার। তোমরাই একজন আমাকে কেউ বলো, আমি কিন্তু একটু আগেই বলেছি যে চায়ের ব্যবহার। ভেরি গুড, শরীরে ক্লান্তি অবসাদ মোচনকারী হচ্ছে চা, তাই তো? দেখো, এই চায়ে কিন্তু স্টুডেন্ট প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড যুক্ত থাকে, এবং মাদক বর্জিত মৃদু উত্তেজক এটা পানীয় রূপে কিন্তু আমরা ব্যবহার করি, এবং আমাদের শরীরের যে ক্লান্তি এবং অবসাদ সেটা কিন্তু অনেকাংশে এই চায়ের মাধ্যমে দূর হয়। পরে দেখো স্টুডেন্ট, এই চা পাতা থেকে প্রাপ্ত ট্যানিন চামড়া শোধন করতে, এবং এই চা পাতার বীজ, সেই বীজ থেকে কিন্তু প্রাপ্ত ক্যাফিন নানা কাজে লাগে।
এরপরে স্টুডেন্ট দেখো পয়েন্টটা, এই যে চা পাতা থেকে যে প্রাপ্ত তেল সেটা কিন্তু খুব সুগন্ধি হয়। সেই সুগন্ধি তেল কিন্তু সাবান তৈরিতে, এছাড়া নানা রকম পারফিউম বা যেগুলো সুগন্ধিজাত দ্রব্য হয় সেইগুলোতে যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যবহার করা হয়। আর কি করা হয় দেখো, চা পাতা থেকে রক্তচাপ বৃদ্ধিকারী এবং রক্তে যে কোলেস্টেরল হ্রাসকারী ভেষজ ওষুধ সেটাও কিন্তু তৈরি হয়। তাহলে স্টুডেন্ট আমরা জানলাম চা পাতা কিন্তু অনেকাংশে ওষুধেরও কাজ করে, তাই তো? এই চা পাতায় কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের শরীরে প্রয়োজন। সেটা কিন্তু আমরা চায়ের মাধ্যমে পেয়ে থাকি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, এই যে চা, এই চায়ের কিন্তু কিছু শ্রেণীবিভাগ রয়েছে। সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটু জানব। চা প্রস্তুত প্রণালীর তারতম্য অনুসারে আমরা কিন্তু চাকে 5 ভাগে ভাগ করতে পারি। দেখো স্টুডেন্ট, চা গাছটা কিন্তু একটাই, সেখান থেকে এই যে চা প্রস্তুত করা হচ্ছে সেটা বিভিন্ন প্রক্রিয়ায় করা হয়। এই বিভিন্ন প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিন্তু আমরা চাকে 5টা ভাগে ভাগ করতে পারি। অনেকে বাড়িতে দেখবে গ্রিন টি খায়। খাও খাও তো তোমরা কেউ? তুমি খাও, আচ্ছা। এই গ্রিন টি এটাও কিন্তু চায়ের একটা ভাগ। তাহলে এসো আমরা দেখি যে 5টা ভাগ কি কি। প্রথমে কালো চা, তারপর সবুজ চা, স্টক চা, উলং চা আর ইয়ারবা মাটে চা। প্রথমে আমরা আসবো কালো চাতে। দেখো, এই কালো চা কিন্তু আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণে হয় এবং বিশ্বের সর্বাধিক প্রচলিত চা হচ্ছে আমাদের এই কালো চা। কালো চাটা কিভাবে তৈরি করতে হয় বা প্রক্রিয়াকরণ কিভাবে হয় জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি শোনো। এই যে চা পাতা গাছ থেকে তুলে রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে তারপরে সেটাকে আহ, বিভিন্ন প্রকার প্রক্রিয়ার মাধ্যমে কালো করে কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, 2 নম্বর দেখো, সবুজ চা। সবুজ চা কিন্তু শুধুমাত্র ওই গাছ থেকে পেড়ে ওটাকে কিন্তু শুধু রোদে শুকালেই তৈরি হয়ে যায়, যেটাকে আমরা কি বলি, গ্রিন টি, তাই তো? এই সবুজ চা কিন্তু চীনে খুবই জনপ্রিয়। চীনের মানুষ এই সবুজ টি বা গ্রিন চা বেশি খায়। আচ্ছা, স্টক চা। স্টক চা ইটের মতো কিন্তু রং হয় এবং ইটের মতোই কিন্তু জমাটবদ্ধ হয়, ঠিক আছে? এটাকে রাশিয়ায় আহ, বিভিন্ন মশলা দ্বারা তৈরি করা হয়। মশলা, বিভিন্ন সুগন্ধি দ্রব্য দিয়ে কিন্তু মিশিয়ে এই স্টক চাটা তৈরি করা হয়। উলং চা। উলং চা তাইওয়ানে প্রচুর উৎপন্ন হয়, আর এই উলং চা কিন্তু খুবই সুগন্ধি হয়। লাস্ট দেখো পয়েন্টটা, সেটা হচ্ছে ইয়ার বা মাটে। এই চা প্যারাগুয়েতে হয় এবং বন্য যে উদ্ভিদ, সেই বন্য উদ্ভিদকে শুকিয়ে কিন্তু তৈরি করা হয় এবং এটাও কিন্তু খুব সুগন্ধি হয়ে থাকে। তাহলে স্টুডেন্ট আমরা কি পড়লাম? আমরা পড়লাম কিন্তু চায়ের শ্রেণীবিভাগ আর চায়ের ব্যবহার ও গুরুত্ব। এবারে আমরা স্টুডেন্ট এই যে চা চাষের যে ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ কেমন পরিবেশে চা চাষটা ভালো হয়, চাটা দ্রুত বাড়ে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা জানবো। আচ্ছা স্টুডেন্ট, তাহলে তোমরাই বলো আমাকে যে চায়ের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ কয় প্রকার ও কি কি? 5 প্রকার, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আহ, আমরা যে আমাদের যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সব থেকে বেশি কোন চা প্রচলিত রয়েছে? কালো চা। আচ্ছা, চীন দেশে কিন্তু সবুজ চা প্রচলিত রয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, প্রথমে আসবো আমরা প্রাকৃতিক পরিবেশ। তোমরা আগেই জেনেছো যে দু ধরনের পরিবেশের উপরে ভিত্তি করেই বিভিন্ন চাষবাস হয়। এক প্রাকৃতিক পরিবেশ, আর 2 অর্থনৈতিক পরিবেশ, তাই না? আচ্ছা, প্রথমে দেখো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি আসবে কেউ আমাকে বলো একজন। আমি কিন্তু আগের দিন পাট চাষের সময় বলেছিলাম, পড়ানোর সময় বলেছিলাম। বলো।
প্রাকৃতিক পরিবেশে কি আসবে? আমাদের প্রকৃতিতে যেগুলো রয়েছে। ভেরি গুড, জলবায়ু, তাই তো? উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি। আচ্ছা, ভেরি গুড। দেখো, প্রথমে আমরা আসবো জলবায়ুতে। চা চাষ উষ্ণ, আর্দ্র ও ক্রান্তীয় এবং উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ফসল। ঠিক আছে? উষ্ণ এবং আর্দ্র, প্রচুর উষ্ণতা লাগে এবং প্রচুর বৃষ্টিপাতও কিন্তু চা চাষে লাগে। দেখো উষ্ণতা কত লাগছে। দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া গড়ে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস চা চাষের পক্ষে আদর্শ। আমাদের রাজ্যে বেশিরভাগ সময় দেখবে পার্বত্য অঞ্চলে তাপমাত্রা শীতকালে প্রচুর কমে যায়। এছাড়া তরাই অঞ্চলে অর্থাৎ পার্বত্যের ঠিক পাদদেশে কিন্তু বছরের শীতকালটা বাদে বেশিরভাগ সময় তাপমাত্রা এই 20-30 ডিগ্রি সেলসিয়াস এর মতো থাকে। তাই সেখানে কিন্তু চা চাষটা ভালো হয়। আচ্ছা, বৃষ্টিপাত দেখো। চা আমি আগেই বলেছি চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ, তাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত কিন্তু প্রয়োজন চা গাছের জন্য। গড়ে 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, মাটি। মাটি কি? লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি কিন্তু চা চাষের পক্ষে আদর্শ। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো কেউ যে আমরা পাহাড় বা পর্বতে যখন পড়েছিলাম আমরা, তখন সেখানে কিরূপ মাটি পাওয়া যায়? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কিরূপ মাটি রয়েছে? ভেরি গুড, পটজল মৃত্তিকা, তাই তো? আচ্ছা, পটাশ খনিজ মিশ্রিত মাটি কিন্তু এই চা চাষের জন্য খুবই উপযুক্ত মাটি। আচ্ছা, পরে দেখো ছায়া প্রদানকারী বৃক্ষ। দেখো, সূর্যের আলো যদি সরাসরি চা পাতায় পড়ে বা চা গাছে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই চা পাতাটা নষ্ট হয়ে যাওয়ার অনেক কি নষ্ট হয়ে যেতে পারে এই চা পাতা। তাই তোমরা ডান দিকের ছবি দেখো, ঠিক বুঝতে পারবে চা গাছের যে গাছ বাগান রয়েছে, সেই বাগানে দেখো লম্বা লম্বা ছায়া প্রদানকারী গাছ রয়েছে। এগুলো কিন্তু সূর্যের আলো ডাইরেক্ট বা সরাসরি কিন্তু এই চা গাছে পড়তে পারে না, ফলে চায়ের পাতা কিন্তু ভালো থাকে। ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই চা বাগানে কেউ না কেউ ঘুরতে গেছো, দেখেছো এরকম গাছ? দেখেছো, তাই তো? তুমি কোথায় গিয়ে চা বাগান দেখেছো? জলপাইগুড়িতে গিয়ে। আচ্ছা, হ্যাঁ, জলপাইগুড়িতেও কিন্তু প্রচুর চা বাগান রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো জমি। পাহাড়ি ঢালু জমি ও পর্বতের পাদদেশে চা চাষ কিন্তু ভালো হয়, এবং যেখানে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হবে সেখানে চা চাষ খুব ভালো হবে। দেখো একটা জিনিস, ঢালু জমি কিন্তু চা চাষে লাগে, কারণ এই যে বৃষ্টির জল আহ, যদি আহ, চা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে, তাহলে চা গাছের গোড়া কিন্তু পচে যায় এবং চা গাছ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তাই ঢালু জমি, অর্থাৎ যেখানে জল দাঁড়াতে পারবে না। তোমরা আগেই জেনেছো বৃষ্টিপাতে যে চা গাছে প্রচুর বৃষ্টিপাতের বা জলের প্রয়োজন হয়, তাই না? কিন্তু গোড়াতে আবার জল দাঁড়িয়ে থাকলে চা গাছ পচে যাবে। তাহলে পার্বত্য অঞ্চলের যেখানে ভূমির ঢাল একটু বেশি, সেখানেই কিন্তু এই আমাদের চা গাছটা কিন্তু খুব ভালো হবে। আচ্ছা স্টুডেন্ট, এটা গেল প্রাকৃতিক পরিবেশ। এরপরে আমরা জানবো অর্থনৈতিক পরিবেশটা। তোমরাই আমাকে কেউ বলো যে অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি বিষয় রয়েছে? ভেরি গুড, শ্রমিক, মূলধন, এইসব, তাই তো? আচ্ছা দেখো, চা চাষের অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, চা চাষে কিন্তু অত্যন্ত শ্রম নির্ভর একটা বিষয়। প্রচুর মহিলা ও শিশু শ্রমিক কিন্তু এখানে কাজ করে। তার একটাই কারণ, দেখো এই যে চা চাষে যে পাতা, এই পাতা তুলতে কিন্তু অনেক ধৈর্য লাগে, যেটা মেয়েদের রয়েছে। এবং এই চা পাতা যে তোলা, সেই তোলাতেও কিন্তু যে মজুরি, সেটাও কিন্তু অপেক্ষাকৃত কম। তাই শিশুরা এবং মহিলারা কিন্তু এই চা পাতা তোলার কাজে নিযুক্ত থাকে। তোমরা নিশ্চয়ই চা বাগানে তুমি গেছো, নিশ্চয়ই দেখেছো যে মহিলারা বেশি চা তুলছে।
দেখেছো তো? ভেরি গুড। দেখবে এছাড়া কিন্তু স্টুডেন্ট প্রচুর পরিযায়ী পুরুষ শ্রমিক লাগে। কেন পুরুষ শ্রমিক লাগে? দেখো এই গাছ ছাঁটাই করতে, গাছ রোপণ করতে, এছাড়া এই যে পাতাটাকে কারখানায় নিয়ে যাওয়া এবং সেখানে কিন্তু বিভিন্ন প্রক্রিয়াকরণ করা, এই যে শুকনো করা, মাড় দেওয়া, এগুলোই কিন্তু প্রচুর পুরুষ শ্রমিকও লাগে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে বা খুব একটা মজার বিষয় দেখো, এই যে চা যে কারখানাগুলো বা চা তৈরি হয় যেখানে, সেইগুলো কিন্তু স্টুডেন্ট একদমই চা বাগানের কাছাকাছি হয়, তাই না? দেখেছো তোমরা? আচ্ছা, দেখেছো। ভেরি গুড। এবারে দেখো স্টুডেন্ট, মূলধন অর্থাৎ টাকা পয়সা, বিপুল অর্থলগ্নি করে কিন্তু বাগান তৈরি করতে হয়। তোমরা লক্ষ্য করেছো এই যে চা বাগান, এটা কিন্তু একটা ছোট জায়গা বা আহ, অল্প বিস্তর জায়গার মধ্যে হওয়া সম্ভব নয়। অনেক বড় জায়গা জুড়ে কিন্তু একসাথে চা চাষ করা হয়। তাই সেখানকার বাগান তৈরি, চা উন্নত মানের চা বীজ রোপণ করা ইত্যাদির জন্য কিন্তু বা চা গাছ পরিচর্যা করা, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণের অর্থ প্রয়োজন হয়। ঠিক আছে? পরিবহন, তোমরাই বলো আমাকে। আমি আগেই বলেছি যে চা হচ্ছে বাণিজ্যিক ফসল, তাহলে পরিবহন কিভাবে ভালো করতে হবে, কেন ভালো হতে হবে, বলো। ভেরি গুড। আচ্ছা, দেখো ঠিকই বলেছে ও। ও বলল যে চা বিক্রি করে প্রচুর অর্থ আসে এবং চা আমরা বিদেশে রপ্তানি করি, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। চা কিন্তু আমরা বিদেশে রপ্তানি করি। এই চা রপ্তানি করে কিন্তু আমাদের অর্থ উপার্জন হয়, যার জন্যে উন্নত পরিবহন ব্যবস্থা, চাটাকে বন্দরে নিয়ে আসা, সেখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে বিদেশে পাঠানো ইত্যাদির জন্য কিন্তু পরিবহন ব্যবস্থা কিন্তু খুব ভালো প্রয়োজন। আচ্ছা, আমাদের যে এই কলকাতা বন্দর রয়েছে, সেই কলকাতা বন্দরের মাধ্যমেই কিন্তু এই যে চা সারা পৃথিবীব্যাপী রপ্তানি করা হয় এবং প্রচুর অর্থ উপার্জন করা হয়। তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? যে চা চাষের পরিবেশ দু ধরনের, এক প্রাকৃতিক, এক অর্থনৈতিক। প্রাকৃতিকের মধ্যে পড়ছে উষ্ণতা, জলবায়ু, বৃষ্টিপাত, মাটি। আর অর্থনৈতিকের মধ্যে পড়ছে শ্রমিক, মূল্যায়ন, পরিবহন ইত্যাদি। ঠিক আছে? এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গে চা চাষ, চা চাষের ইতিহাস। দেখো, ভারতবর্ষ যখন স্টুডেন্ট ব্রিটিশদের দ্বারা চালিত হতো, অর্থাৎ আমরা যখন পরাধীন ছিলাম, তখন কিন্তু এই ব্রিটিশদের উদ্যোগেই প্রথম আহ, চা বাগান বা চা চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল। ঠিক আছে? দেখো, 1840 সালে দার্জিলিং এর সুপারিনটেনডেন্ট ডক্টর ক্যাম্বেল কিন্তু প্রথম দার্জিলিং এ এই চা চাষের উদ্যোগ নেন এবং 1843 সালে তিনি চা চাষটা প্রথম দার্জিলিং এ কিন্তু সমগ্র ভারতের মধ্যে শুরু করেন। ঠিক আছে? তাহলে চা চাষ কিন্তু শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। আচ্ছা, এখন দেখো উৎপাদন। চা উৎপাদন করে পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তোমরাই এটা আমাকে জানিয়েছো। আচ্ছা, এবার এখন দেখো এই যে চায়ের উৎপাদনশীলতায় পশ্চিমবঙ্গ ভারতে পঞ্চম। আচ্ছা, উৎপাদনশীলতায় মানে কেউ আমাকে বলতে পারবে? আমি কিন্তু আগেই কথাটা আমি বলেছি আগের ক্লাসেই। কেউ বলো আমাকে উৎপাদনশীলতায় অর্থাৎ। ভুলে গেছো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোনো। চায়ের উৎপাদনশীলতা অর্থাৎ যে চা চাষটা যে হেক্টর প্রতি হয়, সেই হেক্টর প্রতি উৎপাদনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে। মোট চা উৎপাদনে পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় সব থেকে বেশি চা উৎপন্ন হয়। তারপরে রয়েছে জলপাইগুড়ি এবং তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। স্টুডেন্ট, তোমরা ডান দিকে ছবিটা দেখো, একেবারে উত্তর দিকের যে আমাদের পশ্চিমে উত্তরের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে দেখো সবুজ সবুজ যে অংশগুলো, সেগুলো কিন্তু চা গাছ। সেখানেই কিন্তু সব থেকে ভালো চা উৎপন্ন হয়। তাহলে আহ, পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে চা উৎপাদনে, বলো।
আলিপুরদুয়ার। ভেরি গুড। এটা গেল চা চাষের ইতিহাস এবং চায়ের উৎপাদন। এখন আমরা স্টুডেন্ট এই যে চা, এই চায়ের যে উৎপাদক অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, আহ, পশ্চিমবঙ্গের চা কিন্তু মূলত উত্তরবঙ্গেই হয়, তাই না? হ্যাঁ, উত্তরবঙ্গে কিন্তু সব থেকে ভালো চা উৎপন্ন হয়। এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে চা উৎপাদক অঞ্চল তিনটে ভাগে বিভক্ত কিন্তু: দার্জিলিং এর পার্বত্য অঞ্চল, তরাই আর ডুয়ার্স অঞ্চল, আর লাস্টে রয়েছে, সবে শুরু করা হয়েছে চা চাষ সেখানে। সেখানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কিন্তু যে মালভূমি অঞ্চল রয়েছে পুরুলিয়াতে, সেখানে কিন্তু পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, সেখানে কিন্তু সবে চা চাষ শুরু করা হয়েছে। ঠিক আছে, প্রথমেই আমরা দেখব দার্জিলিং পার্বত্য অঞ্চলের চা চাষ। 900 থেকে 1800 মিটার উচ্চতায় পার্বত্য ঢালে কিন্তু ধাপ কেটে এই চাষ করা হয়। দেখো তোমরা ছবিটা, পর্বতের ঢালে কিন্তু চা চাষটা করা হচ্ছে। সেখানে সুবিধা কি? বৃষ্টিপাতের যেমন প্রয়োজন, তেমনি কিন্তু জলও কিন্তু মাটিতে দাঁড়াতে পারবে না, তাই তো? এবং ছবিতে দেখো মাঝে মাঝে কিন্তু আহ, বড় বড় গাছ দিয়ে রেখেছে বা গাছ তৈরি হয়েছে। তার কারণ সরাসরি সূর্যের আলো কিন্তু এই গাছে পড়তে পারে না, ফলে চা পাতা ভালো থাকে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট দেখো, স্বাদে এবং গন্ধে কিন্তু আমাদের দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। বিখ্যাত কয়েকটি বাগিচা হলো আমাদের এই পার্বত্য অঞ্চলের: হ্যাপি ভ্যালি, কার্শিয়াং, বাদামতলা, সুকিয়া পুখরি, গরুবাথান ইত্যাদি। এইগুলো কিন্তু একটা একটা বাগিচা, অর্থাৎ বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই অংশগুলো রয়েছে। দ্বিতীয় দেখো স্টুডেন্ট, তরাই ও ডুয়ার্স অঞ্চল। দেখো এই তরাই ও ডুয়ার্স অঞ্চলে কিন্তু সব থেকে বেশি চা উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের মধ্যে। হুম, কোন কোন অঞ্চল? শিলিগুড়ি মহকুমা এবং তিস্তার পূর্বাংশে জলপাইগুড়ি। আচ্ছা, তিস্তার পশ্চিমবঙ্গে কিন্তু, অর্থাৎ তিস্তার পশ্চিমাংশে শিলিগুড়ি মহকুমা এবং তিস্তার পূর্বাংশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় কিন্তু চা চাষ খুব ভালো হয়। ঠিক আছে, আর এই অঞ্চলগুলিকে কিন্তু আমরা তরাই ও ডুয়ার্স অঞ্চল নামে চিনি, তাই তো? আচ্ছা, তরাই অঞ্চলে কিন্তু এই 100টিরও বেশি বাগিচা রয়েছে, অর্থাৎ চা বাগান কিন্তু 100টিরও বেশি রয়েছে। আর ডুয়ার্স অঞ্চলে আরো বেশি, 174টি কিন্তু বাগিচা রয়েছে ডুয়ার্স অঞ্চল। এই তরাই ও ডুয়ার্স অঞ্চলে কিছু উল্লেখযোগ্য বাগিচা হচ্ছে শিলিগুড়ি, গরুবাড়ি, কুমারগ্রাম টি গার্ডেন, কালচিনি, নকশালবাড়ি ইত্যাদি। হুম, আর এই সমগ্র উত্তরবঙ্গে তথা রাজ্যের সব থেকে বড় চা বাগান হচ্ছে সামসিং। এটা কিন্তু তোমরা মনে রাখবে, সব থেকে বড় চা বাগান কিন্তু সামসিং। আচ্ছা, এরপরে দেখো অযোধ্যা পাহাড়ি অঞ্চল। এই অঞ্চলটা কিন্তু লাস্ট কিছুদিন আগেই কিন্তু এই অঞ্চলে চা চাষটা শুরু করা হয়েছে। যেহেতু মালভূমি অঞ্চল, খানিকটা খাড়াই অযোধ্যা পাহাড়ে, সেই অযোধ্যা পাহাড়ে বাঘমুন্ডি পাহাড়, অযোধ্যা পাহাড় এর ঢালে কিন্তু চা চাষটা ইদানিং শুরু করা হয়েছে। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট কি দাঁড়ালো? যে চা চাষ পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে হচ্ছে? দার্জিলিং এর পার্বত্য অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চল আর অযোধ্যার পাহাড়ি অঞ্চলে কিন্তু চা চাষ হচ্ছে। দেখো স্টুডেন্ট, পশ্চিমবঙ্গে চা চাষ উন্নতির কারণ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য চা চাষ কেন এত ভালো হয়। প্রথমে আমরা চা চাষের উন্নতির জন্য দুটো পরিবেশ পড়েছিলাম, তাই তো? প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক পরিবেশ ছিল আর অর্থনৈতিক পরিবেশ ছিল। এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো একটা জিনিস যোগ হচ্ছে, সেটা হচ্ছে ঐতিহাসিক কারণ। তিনটে কারণ নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। হুম, প্রথমেই আসবো প্রাকৃতিক কারণ। দেখো আমাদের কিন্তু জলবায়ুটা এমন, সেটা কিন্তু চা চাষের জন্য খুবই উপযুক্ত, বিশেষ করে উত্তরের পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, আহ, জলবায়ুটা কেমন আমাদের? 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে বেশিরভাগ সময়, উষ্ণ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আমরা আগেই জেনেছি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, বলো তোমরাই। ভেরি গুড, তরাই আর ডুয়ার্স অঞ্চলে, তাই তো?
তাহলে এই তরাই ডুয়ার্স অঞ্চলে কিন্তু যেহেতু বৃষ্টিপাত বেশি হয়, চা চাষে কিন্তু অনেক জল লাগে, তাই সেখানে কিন্তু চা চাষ ভালো হয়। এবার দেখো উর্বর মাটি। দেখো পার্বত্য অঞ্চলে পর্তল মৃত্তিকা, এছাড়া পটাশিয়াম যুক্ত মৃত্তিকা কিন্তু চা চাষের জন্য খুব ভালো। আমাদের তরাই ও ডুয়ার্স অঞ্চলেও কিন্তু মাটি ঠিক এরকমই, তাই চা চাষটা সেখানে খুব ভালো হয়। উঁচু ও ঢালু জমি। পার্বত্য অঞ্চলের মাটি কেমন তোমরাই বলো আমাকে। খাড়া ঢালযুক্ত, তাই তো? সেখানে কিন্তু জল দাঁড়াতে পারে না, বৃষ্টির জল। তাহলে চা চাষ ভালো হবে। ঢালু জমিতে চা চাষ ভালো হয়, আমি তোমাদের আগেই বলেছি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, তাহলে প্রাকৃতিক কারণ কি কি গেল? অনুকূল জলবায়ু, উর্বর মাটি এবং উঁচু ও ভূমি কি উঁচু নিচু। আচ্ছা, অর্থনৈতিক কারণ 2 নম্বর দেখো। অর্থনৈতিক কারণের মধ্যে আসবে দক্ষ ও সুলভ শ্রমিক, উন্নত পরিবহন এবং চা কারখানা। আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে যে মহিলারা রয়েছে, তারা কিন্তু এই চা বাগানে তাদের পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে। বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ মহিলারাই কিন্তু এই চা বাগিচাগুলির সাথে যুক্ত। তাদের তারা নিজেদের জীবনযাপন কিন্তু এই চা তোলার মাধ্যমে করে থাকে। ঠিক আছে? খুব কম খরচেই কিন্তু আমরা এই মহিলা ও শিশুদের দিয়ে চা পাতা তুলে চা চাষকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, উন্নত পরিবহন। উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিন্তু চা চাষটা আমাদের রাজ্যে উন্নত লাভ করেছে। পার্বত্য অঞ্চলে চা চাষটা প্রক্রিয়াকরণের পরে সেটাকে বিভিন্ন গাড়ি মারফত কলকাতা বন্দরে আসার সুযোগ সুবিধা রয়েছে। রাস্তাঘাট খুবই উন্নত মানের রয়েছে, তাই খুব কম সময়ে কিন্তু এখানে বা এই বন্দরে এসে সেটা সারা বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করা হচ্ছে। চা কারখানা, তোমরাই বলো। আমি একটু আগে চা কারখানা সম্বন্ধে একটা কথা বলেছি, বলো। ভেরি গুড। চা কারখানাগুলো কিন্তু আমাদের রাজ্যে চা বাগিচা বা চা বাগান যেগুলো, তার পাশাপাশি থাকায় অনেক সুবিধা রয়েছে। চা বয়ে নিয়ে গিয়ে তার প্রক্রিয়াকরণ করতে অনেক সুবিধা রয়েছে, তাই তো? আচ্ছা, এটা গেল অর্থনৈতিক কারণ। এছাড়া আরো একটা কারণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, চা চাষের ক্ষেত্রে। কি কারণ? এই যে চা চাষ, এই চা চাষের জন্যে প্রথম উদ্যোগ নিয়েছিল কিন্তু ব্রিটিশরা। যখন ভারতবর্ষ পরাধীন ছিল, তখন কিন্তু আহ, ব্রিটিশরা আমাদের পার্বত্য অঞ্চলে চা চাষের জন্য উদ্যোগী হয়েছিলেন। ব্রিটিশ বণিকদের উদ্যোগেই কিন্তু দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলে অনুকূল পরিবেশে চা বাগিচা অর্থাৎ চায়ের বাগান ও কারখানাগুলো কিন্তু গড়ে উঠেছে। তাহলে আমরা কি বুঝলাম স্টুডেন্ট? আমরা কিন্তু বুঝলাম যে এই যে আমাদের চা বাগানগুলো, সেগুলো অনেক পুরনো, বহু বছর ধরে চলে আসছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা এই যে চা বাগান রয়েছে, এই চা বাগানের বর্তমানে কি কি সমস্যা হচ্ছে, বা সরকার থেকে এই চা বাগান সুরক্ষিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই সব জিনিসগুলো কিন্তু জানবো। পশ্চিমবঙ্গে চা চাষের কয়েকটি সমস্যা। পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করলেও বর্তমানে এই চা চাষে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে? সেই কারণগুলো কি? সেই কারণগুলো আমরা অনুধাবন করব। দেখো, প্রথম পয়েন্ট, অধিকাংশ বাগিচা পুরনো বলে ফলন কম। তোমরা আগেই জেনেছো, ব্রিটিশরা বা ব্রিটিশ দ্বারা কিন্তু আমাদের এই বাগিচাগুলো তৈরি করা হয়েছিল। অর্থাৎ এগুলো কিন্তু অনেক পুরনো, অর্থাৎ 100-150 বছর কিন্তু এই বাগিচাগুলো পুরনো। তার ফলে অত্যাধুনিক যে চা পাতা, সেগুলো তৈরি হচ্ছে না। ফলে এর ফলন দিনের পর দিন কমে যাচ্ছে এবং বাজারের চাহিদাও কিন্তু দিনের পর দিন কমছে। 2 নম্বর দেখো, পার্বত্য অঞ্চলে ধস, ভূমিক্ষয়, মাটির উর্বরতা হ্রাস পাওয়ায় কিন্তু এই চা চাষটা ব্যাহত হচ্ছে। আচ্ছা, তোমরা সবাই জানো যে পার্বত্য অঞ্চলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে মাটি ক্ষয়ে ধস নামে। এই ধস নামার ফলে কিন্তু চা বাগানেও ধস নামতে পারে এবং তার ফলে চা বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মাটির উর্বরতা কিন্তু দিনের পর দিন কমছে, তার ফলেও কিন্তু
এই চা উৎপাদন কমছে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, আমরা আহ, পশ্চিমবঙ্গ যে বৃষ্টিপাত বা জলবায়ু পড়ার সময় পড়েছিলাম যে আমাদের ডুয়ার্স অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় এবং নদীগুলোতে কিন্তু প্রায় কি হয় বলো? ভেরি গুড, বন্যা হয়, তাই তো? দুকুল ছাপিয়ে কিন্তু মাঝে মাঝে বন্যাও হয়। এই বন্যার ফলে ডুয়ার্সের অঞ্চলে যে চা গাছ আছে সেগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বার স্টুডেন্ট, শিশু ও শ্রমিক সমস্যা ও ন্যায্য মজুরির দাবিতে কিন্তু মালিক এবং শ্রমিকের মধ্যে প্রায় এই মতবিরোধ সৃষ্টি হয়, যার ফলে ধর্মঘট হয়। দেখো, মালিকরা কিন্তু খুব কম খরচে শিশুদের বা মহিলাদের কাজ করিয়ে তাদের পারিশ্রমিক দেয়। এর প্রতিবাদে কিন্তু যখন মালিক ও শ্রমিকদের মধ্যে গন্ডগোল বাধে, তখন কিন্তু এই যে চা প্রক্রিয়াকরণ, চা পাতা তোলা, সমস্ত কাজ কিন্তু দিনের পর দিন বন্ধ হয়ে যায়। শ্রমিকদের নিজস্ব দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে বসে এবং তারা ধর্মঘট ডাকে, অর্থাৎ কাজ না করার সিদ্ধান্ত নেয়। তার ফলে কিন্তু চা মালিকগুলো ক্ষতি হয় এবং চা পাতারও কিন্তু অনেক ক্ষতি হয়। নাম্বার 4, চা প্রক্রিয়াকরণ শিল্পের কিন্তু রুগ্নতা। দেখো, দিনের পর দিন এই যে চা প্রক্রিয়াকরণ হয় কোথায় হয়? বিভিন্ন কারখানায়। সেই কারখানাগুলো কিন্তু সেই পুরোনো আমলের রয়েছে, সেই ব্রিটিশদের তৈরি করা। তার ফলে সেই কলকারখানাগুলোতে রুগ্নতা এসে গেছে, অর্থাৎ কোথাও ভেঙে যাচ্ছে বা কোথাও কলকারখানার যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে। তার ফলেও কিন্তু এই পশ্চিমবঙ্গের চা চাষের সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম পশ্চিমবঙ্গের চা চাষের কয়েকটি সমস্যা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা স্টুডেন্ট এই চা চাষকে আরো দিনের পর দিন ভালো করতে, যেহেতু চা চাষ কিন্তু অর্থনৈতিক একটা দিক থেকে মানুষকে অনেক সমৃদ্ধি দেয় বা আমাদের সরকার কিন্তু অনেক টাকা উপার্জন করে এই চা চাষের মাধ্যমে। তার ফলে সরকার কর্তৃক অনেক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এই চা চাষকে পুনরুদ্ধার করার জন্য। ঠিক আছে, সেই সম্পর্ক আমরা কিছু জানবো, পরের স্লাইডে তোমরা সেটা দেখো। হ্যাঁ, এবার দেখো স্টুডেন্ট, এই চা চাষে সরকার কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপ। প্রথমটায় আসি আমরা, দেখো, চা বাগিচাগুলির আধুনিকরণের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু আগেই জেনেছি, কি জেনেছি বলো, আমাকে বলো তোমরা, যে এই যে চা চাষটা প্রথম কবে এবং কারা শুরু করে? পরাধীন ভারতে ব্রিটিশরা, তাই তো? অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, অনেক পুরনো যন্ত্রপাতি বা পুরনো পদ্ধতিতে কিন্তু চা প্রক্রিয়াকরণ করা হয়, তাই তো? বর্তমানে কিন্তু এই চা বাগানগুলির আধুনিকরণের ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ বিদেশ থেকে নতুন নতুন যন্ত্রপাতি, এছাড়া দক্ষ শ্রমিক, ঠিক আছে, এইগুলো বাড়ানোর মাধ্যমে কিন্তু চা বাগিচাগুলির আধুনিকরণের ব্যবস্থা হচ্ছে, যাতে চায়ের ফলন বাড়ে, যার ফলে অর্থনৈতিকভাবে আমাদের রাজ্য আরো সমৃদ্ধ হয়, তাই তো? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দেখো, শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে। বর্তমানে দেখবে এই চা শ্রমিক যারা রয়েছে তাদের সরকার থেকে কিন্তু বিভিন্ন রকম ভাতা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আহ, একটা মজুরি দেওয়া হয়ে থাকে। বিভিন্ন চা কোম্পানি রয়েছে, সেই চা কোম্পানির মালিকগুলো কিন্তু শ্রমিকদের মজুরি দিচ্ছেই, তার সাথে রাজ্য সরকারের তরফ থেকে কিছু টাকা দেওয়ার মাধ্যমে কিন্তু তাদের ভাতা প্রতি মাসে দেওয়া হচ্ছে, যাতে শ্রমিকরা এই কাজে আরো উৎসাহ পায় এবং তারা আর্থিকভাবে আরো স্বচ্ছন্দ বোধ করে, তার জন্য। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখো, চা চাষের উন্নতির জন্য কলকাতায় টি বোর্ড গঠন করা হয়েছে। দেখো, এই যে ডান দিকের ছবিটা তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের কলকাতা শহরে অবস্থিত। এই যে অনেক বড় বিল্ডিং দেখতে পেয়েছো, এটা কিন্তু টি বোর্ড, অর্থাৎ এখানে সমস্ত রকম চা সম্পর্ক বা চায়ের বিভিন্ন ও জাত বা বিভিন্ন উচ্চ ফলনশীল বীজ সে সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিদেশে রপ্তানি সমস্ত জিনিস কিন্তু এই টি বোর্ডে আলোচনা করা হয়। ঠিক আছে, নাম্বার 4,
বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে কিন্তু চা বাগানে উন্নয়নের জন্য সদর্থক আলোচনা করতে আসে। তোমরা নিশ্চয়ই মাঝে মাঝে খবরের টিভির চ্যানেলে দেখেছো যে উত্তরবঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছে, আমাকে বলো কেউ। সবাই জানো, সবাই চেনো, মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? তোমরা দেখবে খবরে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন সময়ে উত্তরবঙ্গে গেলে চা বাগানগুলোতে পরিদর্শন করেন এবং নিজে হাতে কিন্তু চা পাতা তুলে শ্রমিকদের উৎসাহিত করেন এবং তারা ঠিকঠাকভাবে ভাতা পাচ্ছে কিনা, এছাড়া এই যে চা প্রক্রিয়াকরণ হয় যে কলকারখানাগুলো, তাদের মালিকের সাথে বৈঠক করে যাতে শ্রমিকরা তাদের মজুরি ঠিকঠাকভাবে পায়, অযথা ধর্মঘট যাতে না হয়, সেই সব বিষয় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মানে নিজে গিয়ে কিন্তু দেখাশোনা করে তিনি উৎসাহ দেন। তার একটাই কারণ, কি কারণ কি আমাকে বলো? ভেরি গুড, চা অর্থ উপার্জনকারী বা বাণিজ্যিক ফসল, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? আমরা কিন্তু জানলাম যে চা চাষের উন্নতির জন্য সরকার কর্তৃক যে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে। এবারে আমরা এই চা চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়গুলো তোমরা ভালো করে লক্ষ্য রাখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। এগুলো কিন্তু সবই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখো, ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর কি? কলকাতা। আমি একটু আগেই বলেছি আমাদের কলকাতা শহরে রয়েছে ইন্ডিয়ান টি বোর্ড, যেখানে সমস্ত বিষয়ে যে চা রপ্তানি আমদানি ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু সেখানে আলোচনা হয়। আচ্ছা, 2 নম্বর দেখো, ভারতের চা গবেষণা কেন্দ্র রয়েছে অসমের জোরহাটে, তাই তো? আচ্ছা, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চা গবেষণাগার কিন্তু রয়েছে, অর্থাৎ চা উন্নত বীজ, উন্নত মানে চা কিভাবে আরো উৎপন্ন করা হবে, বিভিন্ন চা পাতা নিয়ে গবেষণা ইত্যাদি কিন্তু করা হয় অসমের জোরহাটে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমরা আমাকে উত্তর দাও। আমি কিন্তু আগে বলেছি যে কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, বলো কেউ আমাকে। একটু আগে কিন্তু আমি বলেছি। বলো। আসাম। ভেরি গুড, তুমি ঠিক বলেছো একদম। আহ, আসামে কিন্তু সব থেকে বেশি চা উৎপন্ন হয় সমগ্র ভারতবর্ষের নিরিখে। আমাদের পশ্চিমবঙ্গ কততম স্থানে? দ্বিতীয় স্থানে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও আমাকে যে হেক্টর প্রতি চা উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থান কত? পঞ্চম। ভেরি গুড। দেখো তারপরে 3 নম্বর, শিলিগুড়ি এবং কলকাতাতে চা নিলাম কেন্দ্র গড়ে উঠেছে। অর্থাৎ এই যে চা বাগান থেকে চা প্রক্রিয়াকরণ হয়ে যে চা গুলো আসে সেগুলো নিলাম হয়, নিলাম হয়ে সেখান থেকে যারা মালিকরা কেনে তারা বিদেশে রপ্তানি করে। ঠিক আছে? 4 নম্বর দেখো, চা সর্বাধিক রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে। আমাদের যে কলকাতা বন্দর রয়েছে, সেই হলদিয়া বন্দর, সেই বন্দরের মাধ্যমেই কিন্তু সমগ্র চা সব বা সব থেকে বেশি চা কিন্তু সারা বিশ্বে রপ্তানি করা হয়। উত্তরবঙ্গ থেকে সড়ক পথের মাধ্যমে চাটা আমাদের এই কলকাতা বন্দরে এসে পৌঁছায়, তারপর সেখান থেকে সেটা জাহাজে করে বিদেশে রপ্তানি হয়। আচ্ছা, আর একটা দেখো, 5 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শোনো তোমরা এটা, যে চাকে সোনালী পানীয় কিন্তু বলা হয়, কিন্তু কেন? শুধু কিন্তু ভারতবর্ষ নয়, দেখো স্টুডেন্ট, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, চীন, তারপরে শ্রীলঙ্কা, তারপরে তোমার প্যারাগুয়ে, ব্রাজিল, এই সমস্ত দেশ কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন করছে বর্তমানে এবং এই চা কিন্তু বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করছে। ঠিক আছে? আর এই চা কিন্তু সোনার মতো দামি হওয়ায় আমরা চাকে সোনালী পানীয় বলবো। তাহলে বলো তোমরা, চাকে সোনালী পানীয় কেন বলবো? বলো। হ্যাঁ, বিদেশে রপ্তানি করে প্রচুর মূলধন অর্জন করা যায়, তাই চাকে সোনালী পানীয় বলা হয় এবং সোনার এটা সমতুল্য, তাই তো? সোনার মতো মূল্যবান। আচ্ছা,
দেখো 6 নম্বর, চায়ের বৈজ্ঞানিক নাম কিন্তু থিয়া সাইনেনসিস। এটা মনে রাখবে, থিয়া সাইনেনসিস। আচ্ছা স্টুডেন্ট, তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলের মধ্যে চা চাষটা সম্পূর্ণরূপে পড়লাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। এখন পরীক্ষায় যে কোশ্চেনগুলো তোমাদের এই চা থেকে আসে, সেটা নিয়ে কটা প্রশ্ন আমি তৈরি করেছি, তোমরা লক্ষ্য করো। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? তোমরাই বলো কত? দ্বিতীয়, ভেরি গুড। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতীয় টি বোর্ডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? ভেরি গুড, কলকাতাতে। আচ্ছা, 3 নম্বর দেখো, আমাদের দেশে কোন চা সব থেকে জনপ্রিয়? অর্থাৎ চায়ের শ্রেণীবিভাগ কিন্তু মনে রাখতে হবে, যে সবুজ চা, কালো চা, স্টক চা, এই যে চা গুলো রয়েছে, কোন চা সব থেকে আমাদের ভারতবর্ষে জনপ্রিয়? বলো। কালো চা, ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, ভারতের চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এক্ষুনি বললাম আমি, এটা বলতেই হবে তোমাদের। বলো। ভেরি গুড, অসমের জোরহাটে কিন্তু ভারতের চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত। সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে? সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে? বলো কেউ আমাকে। ভেরি গুড, কলকাতা বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয়, তাই তো? আচ্ছা, চা মূলত পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে উৎপাদন হয়? বলো। ভেরি গুড, দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে আর তরাই ডুয়ার্স অঞ্চলে, তাই তো? তাহলে চা মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সব থেকে ভালো হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো একটু বড় কোশ্চেন, পরীক্ষায় কিন্তু 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তোমাদের প্রাকৃতিক পরিবেশ আর যে অর্থনৈতিক পরিবেশ, এই দুটো যে রয়েছে, সেই দুটো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। জলবায়ু, উষ্ণতা, আর্দ্রতা, এছাড়া মাটি, শ্রমিক, মূলধন, বাজার, পরিবহন, এইসব সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। বড় বড় কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, তাই তোমাদের কিন্তু এটা বিস্তারিত আলোচনা করতে হবে। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আমরা আজকে চা চাষ সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? পরে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ স্টুডেন্ট।